শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। আজকে আমরা বাংলা ক্লাসটা চালাচ্ছি, আর এই বাংলা ক্লাসে তোমরা এরই মধ্যে জেনে গিয়েছো আমরা ব্যাকরণের যে অধ্যায়টি আজকে পড়ব তার নাম ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কথাটার মানেটা কি, তার আগে আমরা হয়তো একটু জেনে নিতে পারি যে ধ্বনি এই কথাটার মানেটা কি। ধ্বনি কথাটার মানে হচ্ছে আওয়াজ। আমি কিংবা তুমি কথা বলার সময় বিভিন্ন ধরনের আওয়াজ করে থাকি। এই যে আমি এতক্ষণ বক বক করে তোমাদের ক্লাস নিব, পুরোটা সময় আমি বিভিন্ন ধরনের আওয়াজ করব। সেই আওয়াজগুলোর আমরা এখন কিছু অর্থ বের করে নিয়েছি। অর্থগুলো বের করে নিয়েছি সময়ের সাথে সাথে। আস্তে আস্তে আমরা জেনেছি যে আস্তে আস্তে এই কথাটার মানে হচ্ছে ধীরে ধীরে যাওয়া, আবার ধীরে ধীরে যাওয়া মানে আস্তে আস্তে যাওয়া। মানে বুঝতে পারছো যে আমরা কখনো কখনো এইভাবে এক একটা কথা উচ্চারণ করতে করতে আমাদের পুরো ভাষার সাথে সেই আওয়াজগুলোর সামঞ্জস্য ঘটিয়ে নিয়েছি, এবং সেগুলোকেই আমরা বলছি ধ্বনি। ধ্বনি এবং ভাষা তাই পরস্পর ভীষণভাবে সম্পর্কযুক্ত। এরকম ভাবে যখন আজকে আমরা ধ্বনির ক্লাসটি করছি, তখন আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই যে আজকে তোমরা কারা কারা আমাদের ক্লাসটি করছো। তাই তোমাদের কাছ থেকে তোমাদের কলেজের নাম এবং কোন এলাকা থেকে আমাদের আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করছো সেটি কমেন্টের মাধ্যমে আজকে আমাদের জানাও, এবং অবশ্যই নিজের বন্ধুকে কমেন্টে ট্যাগ করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটির কথা। কারণ তোমরা তো অনেকেই জানো যে ধ্বনির পরিবর্তন এই ক্লাসটিতে বা এই চ্যাপ্টারটিতে অনেকেই অনেক ধরনের একটু অস্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মনে রেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট কিংবা খ ইউনিটের জন্য। সাধারণত এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমার আসতেই পারে। এখন প্রশ্নের ধরন কি রকম হবে, কিভাবে আমরা ক্লাসটি করব, পুরো ধরনটা কিভাবে ভর্তি পরীক্ষায় আমরা মনে রাখবো, সেগুলো নিয়ে পুরো ক্লাসে আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই নিজের প্রোফাইল থেকে পুরো ক্লাসের আজকের এই খবরটা শেয়ার করে জানিয়ে দাও সবাইকে। তাহলে আজকে আমরা খুব ইন্টারেক্টিভ একটা ক্লাস করব। যেটিই পড়াবো সেটি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের কোন কোন বিষয়গুলোতে দুর্বলতা রয়েছে এবং আমাদের কোন কোন বিষয়গুলোতে আরো বেশি জোর দিয়ে তোমাদেরকে বোঝানো উচিত। এবার এসো আমরা ধ্বনির পরিবর্তন কথাটার মানে কিভাবে ব্যাখ্যা করি সেই জিনিসটা একটু জেনে নিই। দেখো, কখনো কখনো আমি তুমি উচ্চারণ করছি যে আমার বন্ধুর সামনে যে কোনো একটা অবিশ্বাস্য কথা তার সামনে এসে বললাম, এবং তারপর বললাম আমি কিন্তু সত্যি বলছি। অন্য পাশ থেকে ধরো বাংলাদেশের কোনো একটি গ্রামে একজন ভদ্রলোক হয়তো আরেকজন ভদ্রলোককে বলছেন আমি সত্য বলিতেছি। এভাবে যখন ধ্বনির ধরনটা পরিবর্তন হয়ে গেল, দেখো এখানে আমরা বলছি সত্যি, আবার যখন দ্বিতীয় বাক্যটি একজন ভদ্রলোক উচ্চারণ করলেন তখন তিনি বললেন সত্য। এখন কোনোটা কি ভুল? উত্তর হচ্ছে না, কোনোটাই ভুল না। মনে রাখতে হবে সময়ের সাথে সাথে ভাষার বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং সেই কারণে ধ্বনিরও পরিবর্তন হতে থাকে। অঞ্চল অঞ্চল ভিত্তিক পরিবর্তন হতে থাকে। কখনো কখনো আমরা এমন ভাবে এক একটা শব্দ উচ্চারণ করি, হয়তো তোমার বন্ধু, তুমি যদি সিলেটের হয়ে থাকো, তোমার বন্ধু হয়তো সিলেটের সেই ভাষা হয়তো বুঝতে পারে না, সে যদি ঢাকায় বড় হয়ে থাকে বা ঢাকায় তার দেশের বাড়ি হয়। আবার কখনো কখনো এরকম হতে পারে যে কেউ একজন চট্টগ্রাম অঞ্চল থেকে এসেছে, কেউ একজন নোয়াখালী অঞ্চল থেকে এসেছে, তারা পরস্পরের কথা হয়তো বুঝতে পারছে না, কিন্তু তাই বলে কি তাদের কথা বা তাদের উচ্চারণের ভঙ্গিমা বা তাদের যে ধ্বনি উচ্চারিত হচ্ছে তাদের মুখ থেকে সেগুলো কি ভুল? উত্তর হচ্ছে না। বিভিন্ন সময় এভাবেই ধ্বনির পরিবর্তন হয়েছে। সত্যি থেকে সত্য এসেছে, কখনো সত্য থেকে সত্য হয়েছে। এরকম ভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা এক একটা ধ্বনি উচ্চারণ করে থাকি। সুতরাং এখন আমরা যদি আরেকটা বাক্য দেখি, তুমি লাল রঙের জামা পরেছো। কাউকে হয়তো
আমরা একটা ছোট শিশুকে আমরা হয়তো দেখলাম সে একটা লাল রঙের জামা পরে এসেছে, এবং তারপর বললাম তুমি লাল রঙের জামা পরে এসেছো, কিন্তু সেক্ষেত্রে এই যে নাল বললাম, এটা কি ভুল হলো? এটাও ভুল না। এটা লাল এই শব্দটার একটা পরিবর্তিত রূপ। একইভাবে এই সকালবেলা করছি, আবার কেউ যদি একই প্রশ্ন বলে এই সকালবেলা তুমি কি করছো, এভাবে যদি উচ্চারণ করে তাহলেও উত্তরটা ভুল না। আমরা বিভিন্ন ভাষার রীতি দাঁড় করিয়েছি, এর মধ্যে তোমরা চলিত রীতি, সাধু রীতির নাম শুনে ফেলেছো। আমরা হয়তো লেখার সময় সকালকে সকাল বলবো না, লালকে নাল বলবো না, সত্যিকে সত্য বলবো না, কিন্তু উচ্চারণের সময় আমরা বিভিন্ন ভাবে উচ্চারণ করতে পারি। এবং আজকে যে অধ্যায়টি আমরা পড়ছি সেই অধ্যায়ের পুরো বিষয়টাই এরকম মজার যে বিভিন্ন সময়ে ধ্বনির পরিবর্তনটা হয়েছে কিভাবে, এবং সেই ধ্বনির পরিবর্তনের শ্রেণী বিভাগটা কি। অনেকে হয়তো এইটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায় যে এই সত্যি থেকে যে সত্য হলো, এইটা কোন ধরনের পরিবর্তন, এটা জেনে আমি কি করব। এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ তোমার ভাষা, যে বাংলা ভাষা তুমি বাংলা ভাষায় কথা বলছো, সেই বাংলা ভাষার উৎপত্তি, ইতিহাস, সংগ্রামের কাহিনী এবং সেই বাংলা ব্যাকরণ শুদ্ধভাবে লিখতে, পড়তে এবং জানতে পারার জন্য আমাদের এই পুরো বাংলা ভাষার যে পুরো রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতির ধরনটি জানা প্রয়োজন। আর এই কারণে ধ্বনির পরিবর্তন খুব স্বাভাবিকভাবেই আমাদের শেখা প্রয়োজন। জেনে রাখবে, ভাষার পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া, আর এই কারণে আমাদের এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলে আমরা যদি দেখি যে বিভিন্নভাবে শব্দে স্বর কিংবা ব্যঞ্জন, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির নাম শুনেছ না? আমরা স্বরবর্ণগুলোর তো নাম জানি, সেই স্বরবর্ণগুলো যেভাবে উচ্চারণ করি সেই উচ্চারিত আওয়াজগুলোকে আমরা বলি স্বরধ্বনি, এবং ব্যঞ্জন বর্ণের আওয়াজগুলোকে আমরা সাধারণত ব্যঞ্জনধ্বনি বলি। কিছু কিছু আওয়াজ বাদ দিয়ে আমরা সাধারণত স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির উদাহরণটা এভাবেই দাঁড় করাই, এবং সেক্ষেত্রে স্বরধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মৌলিকভাবে উচ্চারিত হতে পারে, ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে এটা মৌলিকভাবে উচ্চারিত হতে পারে না। সুতরাং খেয়াল রাখবে, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির আগমন, বিকৃতকরণ কিংবা পরিবর্তনের মাধ্যমে যদি শব্দের পরিবর্তিত একটা রূপ সৃষ্টি হয়, তখন আমরা বলি সেখানে ধ্বনির পরিবর্তন হয়েছে। আমরা এখানে তাহলে আরেকবার দেখে নেই, বিভিন্নভাবে শব্দে স্বর বা ব্যঞ্জনের আগমন, বিকৃতকরণ, পরিবর্তনের মাধ্যমে যদি শব্দের সৃষ্টি হয় বা ধ্বনির নতুন ধরনের একটা রূপ পরিগ্রহ লাভ করে, তাহলে তাকে আমরা বলি ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তনের সংজ্ঞা আশা করি তোমাদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। খেয়াল রাখবে যে ধ্বনির পরিবর্তন আমরা এভাবে যখন এত সহজভাবে জেনে ফেললাম, এখন তাহলে আমরা জেনে নিতে পারি এটার পুরো আইডিয়াটা আসলে কি। পুরো আইডিয়ায় আমরা যাব, তবে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যারা এই ক্লাসে অংশগ্রহণ করছো তারা অবশ্যই নিজেদের বন্ধুদের জানিয়ে দাও কমেন্টে ট্যাগ করে যে আজকের ক্লাসটি হচ্ছে, এবং এর মাধ্যমে তাদেরকে শেয়ার করেও জানাতে পারো তোমার প্রোফাইলে, এবং অবশ্যই পুরো ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ করতে একদম ভুলো না। আমরা চাই তোমাদের পুরো অংশগ্রহণ। কাজেই কোনো ধরনের প্রশ্ন ধ্বনির পরিবর্তন নিয়ে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবে। এবার এসো আমরা দেখি যে কতগুলো সাধারণ সংজ্ঞা আমাদের শুরুতে একটু জেনে নেওয়া প্রয়োজন আমাদের এই ধ্বনির পরিবর্তন অধ্যায়টি পড়ার জন্য। প্রথমেই আমরা জানি যে স্বরাগম এই কথাটার মানে কি। স্বরাগম এই কথাটার মানে হচ্ছে স্বরধ্বনির আগমন। দেখো, স্বর যোগ আগম, এই আগম কথাটি যে অর্থ বহন করে সেটি হচ্ছে আগমন। সুতরাং স্বরধ্বনির আগমন এটিকে বলি আমরা স্বরাগম। এই স্বরাগম বিভিন্ন ভাবে হতে পারে। দেখো, তোমার বাসায় যদি 3-4টি দরজা থাকে, বা তোমার রুমটিতে, তোমার একটা বড় রুম আছে ধরা যাক, সেই বড় রুমে 3-4টি দরজা আছে। এখন কেউ একজন হয়তো সামনের দরজা দিয়ে আসতে পারে, কেউ হয়তো পেছনের দরজা দিয়ে আসতে পারে, কেউ হয়তো রুমের মাঝামাঝি
ওয়ালের কাছে এক মাঝামাঝি যে ওয়ালটা আছে সেই ওয়ালের কাছে লাগানো একটা দরজা, সেই ওয়ালের দরজা দিয়ে কখনো কখনো প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে তার আগমন বিভিন্নভাবে যেরকম হতে পারে, স্বরের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এরকম। আমরা যদি দেখি কোনো একটা শব্দে স্কুল থেকে স্কুল হয়ে গেল, তাহলে আমাকে বলো তো যে এইখানে কোথায় শব্দের শুরুতে, শেষে নাকি মাঝে একটা স্বরের আগমন ঘটেছে? আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে জানাও যে আমরা স্কুল থেকে যখন স্কুল শব্দটি পেলাম তখন আমরা কি শব্দের শুরুতে, শেষে নাকি মাঝে আমরা স্বরধ্বনির আগমন দেখতে পেয়েছি? আমাকে একটু জানাও, তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাই। হ্যাঁ, আমাকে তোমরা উত্তর পাঠাচ্ছ, অনেকেই পাঠাচ্ছ। সুমাইয়া, সম্রাট, ওমর জাওয়াদ, নাইম আকরাম অনেকেই জানাচ্ছ যে আগে হয়েছে। সুতরাং বুঝতে পারছো যে এখানে একদম শুরুতে স্বরের আগমন ঘটেছে। কখনো কখনো আমরা মাঝামাঝিও শব্দের ধ্বনির আগমন দেখতে পারি এবং স্বরের আগমন দেখতে পারি। যেরকম আমাদের একটা খুব সাধারণ উদাহরণ আছে, সেটি হচ্ছে রত্ন থেকে হয়ে গেল রতন। অর্থাৎ যেখানে কোনো অধ্বনির অস্তিত্ব ছিল না, এখানে একটা অস্বরধ্বনির অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং রত্ন থেকে রতন হয়েছে। এভাবেই স্বরাগম হয়। আবার কখনো কখনো স্বর লোপও পেতে পারে। যেরকম ধরা যাক যে কোনো একটা শব্দ আমাদের হাতে আছে, ধরো জানালা। জানালা একটি শব্দ, সেই জানালা শব্দটি কখনো কখনো এরকম হতে পারে, হয়ে গেল জানলা। দেখেছো, এখানে একটা আ স্বরধ্বনি আছে। এই আ স্বরধ্বনিটি বিদায় হয়ে গিয়ে জানালা থেকে হয়ে গেল জানলা। এই ক্ষেত্রে আমরা এক ধরনের স্বর লোপের উদাহরণ পেলাম, অর্থাৎ শব্দের মধ্য থেকে একদম মাঝামাঝি কিছু একটা স্বরধ্বনি হাওয়া হয়ে গেল। একইভাবে কখনো কখনো ব্যঞ্জনচ্যুতি হতে পারে। ব্যঞ্জনচ্যুতি, এটা কথাটার মানেটাই তো কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ব্যঞ্জন এখান থেকে ঝরে পড়ে যাবে। সুতরাং এটার মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লোপ পাওয়া। যেরকম আমাদের সামনে একটা উদাহরণ আছে যে বউ দিদি। বউ দিদি এই শব্দটিকে আমরা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমরা একটা দি যদি বাদ দিয়ে দিই তখন হয়ে গেল বৌদি। খেয়াল করে দেখেছো, এখানে একটা ব্যঞ্জন ধ্বনি একদম লোপ পেয়ে গেল। সুতরাং ব্যঞ্জনচ্যুতি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লোপ। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম উদাহরণ তোমাদের সামনে আজকে দেখাবো। তবে স্বাভাবিক যে সংজ্ঞাগুলো সেগুলো তো জেনে নিলে। সুতরাং শব্দের আদিতে যেই স্বরের আগমন ঘটবে সেটাকে আমরা বলছি আদি স্বরাগম, যেটা কমেন্টের মাধ্যমে অনেকেই কিন্তু জানিয়ে দিয়েছো। সুতরাং তোমরাই যখন আজকে আমাদের ক্লাসটায় আমাদেরকে ইনফর্ম করছো, তোমাদের আরো অনেক অংশগ্রহণ চাই। তোমরা যদি আমি পড়ানোর আগেই কিছু কিছু উত্তর দিয়ে ফেলো তাহলেও কিন্তু একদম মানে আমার খুবই ভালো লাগবে। আমি আশা করব যে তোমরা প্রত্যেকেই এক একটা প্রশ্নের উত্তর দিবে, নিজেরা নিজের প্রশ্ন করবে, এবং কখনো কখনো যে বন্ধুটি কমেন্ট করছে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে করছে, তখন সেই প্রশ্নের উত্তরও তুমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। খেয়াল করে দেখো, আদি স্বরাগম আমরা সাধারণত উচ্চারণের সুবিধার জন্য করে থাকি। শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটালে আমরা সেটাকে বলি আদি স্বরাগম। যেরকম আমরা স্কুল থেকে স্কুল দেখেছি, এখানে ই হচ্ছে আমাদের স্বরধ্বনির আগমন হয়েছে এবং এটি হয়েছে শব্দের একদম শুরুতে। আবার স্টেশন শব্দটি এখানে হয়ে গেল স্টেশন। এখানে একটা বাড়তি স্বরের আগমন ঘটেছে না? সুতরাং এই বাড়তি স্বরের আগমন ঘটার কারণে, বাড়তি স্বরধ্বনির আগমন ঘটার কারণে এটাকে আমরা বলছি আদি স্বরাগম। আশা করি আদি স্বরাগম তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব মধ্য স্বরাগম কাকে বলে। আমরা যেহেতু স্বরাগম শব্দটার মানে বুঝে গিয়েছি, মধ্য স্বরাগম বলতে কি বোঝায় সেটি মনে হয় আমাদের বোঝা খুব একটা কঠিন হওয়ার কথা না। খালি মনে রাখতে হবে মধ্য স্বরাগমের আরো দুটো নাম রয়েছে, একটা হচ্ছে বিপ্রকর্ষ, আরেকটা হচ্ছে স্বরভক্তি।
মধ্য স্বরাগমের একটা নাম হচ্ছে বিপ্রকর্ষ, আরেকটা হচ্ছে স্বরভক্তি। সুতরাং মধ্য স্বরাগমের অন্য নামটা খেয়াল করতে একদম ভুলো না। একইভাবে আমরা যেরকম দেখেছিলাম রত্ন থেকে রতন হয়েছে, এখানে গ্রাম থেকে গেরাম হয়েছে, অর্থাৎ মাঝে একটা স্বরের আগমন ঘটেছে। সুতরাং এক্ষেত্রেও মনে রাখতে ভুলো না যে এখানে মধ্য স্বরাগম বিপ্রকর্ষ বা স্বরভক্তি হয়েছে। সুতরাং আজকে আমরা যেটা তোমাদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমাদের মূলত উদাহরণগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি তোমাকে প্রশ্ন করে যে রত্ন থেকে যে রতন হলো, এখানে ধ্বনির পরিবর্তনের কোন ধরনের ধ্বনির পরিবর্তন হয়েছে, তখন তোমাকে অপশন থেকে একটা পছন্দ করে নিতে হবে, বলতে হবে মধ্য স্বরাগম। তোমাদের বইয়ে আমরা যে বই সাজেস্ট করেছি সেই বইয়ে তোমাদের এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। আমরা আশা করব সেই বইগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। আমরা সাজেস্ট করেছিলাম তোমাদেরকে মনির চৌধুরীর নবম দশম শ্রেণীর জন্য যে বাংলা ব্যাকরণ বই রয়েছে, সেই বাংলা ব্যাকরণ বইটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। একজন আমাদেরকে প্রশ্ন করেছে, সৈয়দ রিফাত, সে খুব মজার একটা প্রশ্ন করেছে এবং অবশ্যই যৌক্তিক। এত কিছু কিভাবে মনে রাখবো, মনে রাখার টেকনিকটা কি, আমরা এটা নিয়েই কিন্তু আলোচনা করছি। খেয়াল করে দেখো, স্বরাগম এটি মানেই হচ্ছে স্বরের আগমন। কখনো কখনো সেটা শব্দের শুরুতে হতে পারে, কখনো শব্দের মাঝে হতে পারে, কখনো শব্দের শেষে হতে পারে। তোমাকে উদাহরণ যখন দেওয়া হবে প্রশ্নে, তখন তোমাকে খেয়াল করতে হবে এই রত্ন থেকে যে রতন হলো, এই রত্ন শব্দটির কোন জায়গায় স্বরের আগমন ঘটলো। তুমি তো বুঝতেই পারছো, রত্ন ছিল একটা শব্দ, সেক্ষেত্রে সেই জায়গায় আমরা একটা নতুন শব্দ পেলাম, হলো রতন। আগে আমাদের ত এবং ন সংযুক্ত অবস্থায় ছিল, এখন ত এবং ন আমরা আলাদাভাবে বলছি, এবং আমরা বুঝতে পারছি যে আগে যে এইভাবে তটা আমরা উচ্চারণ করছিলাম, সেই তয়ের সঙ্গে এখন একটা অযুক্ত হয়েছে এবং তকে আমরা পৃথকভাবে উচ্চারণ করার কারণে আমরা রতন শব্দটি পাচ্ছি, এবং এই কারণেই আমরা বলছি এটা মধ্য স্বরাগম। পড়ার কোনো বিকল্প নেই, তবে বোঝা অনেক বেশি জরুরি। বুঝে পড়ার চেষ্টা করো। আমরা আশা করব তোমরা আমাদের ক্লাসটি থেকে অনেক বেশি বুঝতে পারছো, এবং যা বুঝতে পারছো না সেটিও আমাদেরকে জানাও। আমরা এখন পরবর্তী জায়গায় যাই, অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম মানে কি, এটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। অন্তঃস্বরাগম হচ্ছে শেষ। সুতরাং অন্তঃস্বরাগম মানে যখন শেষ, তার মানে হচ্ছে একদম শেষে যখন স্বরের আগমন ঘটবে, তখন আমরা সেটাকে বলছি অন্তঃস্বরাগম। কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসলে তখন আমরা সেটাকে বলি অন্তঃস্বরাগম। দেখো আমাদের এখানে উদাহরণটা রয়েছে, দিশ একটা শব্দ, সেই দিশ শব্দের শেষে আমরা একটা স্বরধ্বনি যুক্ত করেছি, দিশ যোগ আ হয়ে গেল দিশা। আবার সত্য একটা শব্দ, এখানে আমরা একটা ই ধ্বনি যুক্ত করেছি, এবং দেখো ই একটা স্বরধ্বনি। সুতরাং একদম শেষে যখন এইভাবে স্বরের আগমন ঘটলো, তখন আমরা বুঝতে পারছি যে এটা অন্তঃস্বরাগম। যেরকম আলফি সাদাব যে আমাদেরকে প্রশ্ন করেছে যে মাঝে হলে যদি মধ্য স্বরাগম হয়, লাস্টে হলে কি হবে। আশা করি তুমি এই অংশটুকু থেকে আমাদের উত্তরটা পেয়ে গিয়েছো। যদি শেষে স্বরের আগমন ঘটে, তখন আমরা সেটাকে অন্তঃস্বরাগম বলি। আলফি সাদাব আবারও একটা প্রশ্ন করেছে যে কোন বইটি, আমি আগেই বলেছি যে মুনির চৌধুরীর নবম দশম শ্রেণীর একটা বোর্ড বই আছে, তোমাদেরকে দেওয়া হয়েছিল, তোমরা কিনেছিলে, এবং সেটার নাম হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ, এবং এই কারণে এই বইটাই তোমরা কিনবে। আমরা আশা করব যে এই যে মুনির চৌধুরীর বই, সেই মুনির চৌধুরীর বইটি তোমরা কিনে নিবে। আচ্ছা, এখন আমরা নতুন একটা অধ্যায়ে যাই। নতুন একটা অধ্যায়ে না বলে নতুন একটা টপিকে যাই। সেই টপিকটার নাম হচ্ছে অপিনিহিতি। আমরা কিন্তু ধ্বনির পরিবর্তনেই আছি। অপিনিহিতি হলো একটা বিশেষ ধরনের ধ্বনির পরিবর্তন। এটা কি রকম?
খেয়াল করে দেখো, আমাদের সামনে এখানে উদাহরণ হিসেবে রয়েছে চারি, চাইর, আজি, আইজ, সত্য, সৈত্য। অনেকে এইটাকে মধ্য স্বরাগম হিসেবে গুলিয়ে ফেলতে পারো, তাই এটা খেয়াল করা খুব জরুরি যে এটা কি আসলে অপিনিহিতি নাকি মধ্য স্বরাগম। খেয়াল করে দেখো, মধ্য স্বরাগম এটা না। কেন না? কারণ হচ্ছে এখানে চারি একটা শব্দ আছে, এটি হয়েছে চাইর। এখানে কি চাইরি হয়েছে? হয়নি। অর্থাৎ মাঝে একটা স্বরধ্বনির উচ্চারণ কিন্তু বাড়তি হিসেবে আসেনি, বরং এই যে চারির যে রস্বই ধ্বনি বা ই ধ্বনি, সেই ধ্বনিটাই আগে চলে এসেছে। অর্থাৎ পরের ইকার যদি আগে উচ্চারিত হয় তখনই আমরা বলবো যে এখানে অপিনিহিতি হয়েছে। সংজ্ঞাতেও একই রকম কথা বলা, পরের ইকার যদি আগে উচ্চারিত হয় কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হয় তখন তাকে আমরা বলি অপিনিহিতি। এবার খেয়াল করে দেখো শেষের অংশটা কি বলেছে। যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার কিংবা উকার উচ্চারিত হলে তাকে আমরা বলি অপিনিহিতি। এটার উদাহরণ হচ্ছে সত্য থেকে সৈত্য হওয়া। আমরা জানি তয়ে জফলা, এই অংশটা আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো ত যোগ জ, কারণ এটা জফলা। সুতরাং এটা একটা যুক্তাক্ষর। এই যুক্তাক্ষরের আগে যদি আমাদের একটা বাড়তি ই ধ্বনি বা উ ধ্বনি উচ্চারিত হয় তখন আমরা যেটা পাই সেটার নাম হচ্ছে অপিনিহিতি। সুতরাং তোমাদের কাছ থেকে আমরা এখন প্রশ্ন শুনবো যে অপিনিহিতি, স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম যাই পড়িয়েছি সেগুলো নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। একজন আমাদেরকে প্রশ্ন করেছে, মারিফুল ইসলাম আবিদ, বাংলা সহপাঠ থেকে কোনো প্রশ্ন আসবে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষার জন্য বলছি যে এক্ষেত্রে সাধারণত কোনো বাধা ধরার নিয়ম নেই, তবে সহপাঠ থেকে সাধারণত আমরা বিগত 5 থেকে 7 বছরে কোনো ধরনের প্রশ্ন দেখতে পাইনি। সুতরাং তোমাদের এটি মনে রাখা প্রয়োজন যে মূলত বাংলা ব্যাকরণের বইটা এবং বাংলা যে প্রথম পত্রের বোর্ড বইটা সেটা খুব ভালোভাবে পড়লে তোমরা অনেকগুলো অংশই কমন পেতে পারো। আরেকজন আমাদেরকে প্রশ্ন করেছে, অভ্র নামে একজন, ধ্বনি কতভাবে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ধ্বনির পরিবর্তন কতভাবে হতে পারে সেটা একদম সুনির্দিষ্টভাবে কেউ বলে না, তবে তোমাদের বই খুললে তোমরা দেখতে পাবে মোটামুটি 16 থেকে 17 রকমের ধ্বনির পরিবর্তন আমাদেরকে দেখানো হয়েছে। তোমাদেরকে এই প্রশ্নটা কখনো করা হবে না যে ধ্বনি কতভাবে পরিবর্তন হতে পারে। তোমাদেরকে সাধারণত এইভাবে প্রশ্ন করা হবে যে এই যে ধ্বনির পরিবর্তনটি হলো, অর্থাৎ চারি থেকে যে চাইর হলো, এই চারি থেকে চাইর হওয়াটা কোন ধরনের ধ্বনির পরিবর্তনের অন্তর্গত। তোমাকে উত্তর করতে হবে অপিনিহিতি। আমাদেরকে একজন প্রশ্ন করেছে যে শৈত্য মধ্য স্বরাগম কিনা। আমরা আরেকবার কিন্তু বলছি যে সংজ্ঞাটা হচ্ছে পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিতি। উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা তয় জফলা, ত যোগ জ, সুতরাং এটা সত্য। এখানে একটা যুক্ত বর্ণ রয়েছে, সেই যুক্ত বর্ণের আগে আমরা পেয়েছি একটা ই ধ্বনি, সেই কারণে এটা হচ্ছে অপিনিহিতি, এটা মধ্য স্বরাগম না। ধন্যবাদ। এখন আমরা অসমীকরণ নামে একটা নতুন টপিকে যাই। অসমীকরণ, অসমীকরণ মানেটা কি বোঝায়? অসমীকরণ মানে আমরা সাধারণত বুঝি সমান সমান নয় বা সমান নয়। এটার মানেটা কি? মানেটা হচ্ছে কখনো কখনো আমরা দেখতে পাই যে কতগুলো ধ্বনি ধরা যাক দ্বিরুক্ত আকারে আছে। আমরা যেরকম এখানে একটা উদাহরণ দিয়েছি, ধপ যোগ ধপ, এরকম ভাবে আমরা পেয়েছি ধপাধপ। এরকম আমরা যখন অসমীকরণ একটা দেখতে পাই যে এই ধপ যোগ ধপ এরকম একটা অংশকে আমরা ধপাধপ বানিয়ে দিলাম, অর্থাৎ দুই পাশে সমানভাবে কিন্তু ধ্বনিগুলো কাজ করছে না, যদিও বা দুইটা একই রকম শব্দ, তারপরেও একটা স্বরের আগমন এখানে ঘটেছে।
সুতরাং আমরা এটাকে বলছি অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে যদি স্বরধ্বনি আসে তাহলে তাকে বলা হয় অসমীকরণ। সুতরাং একজন আমাদেরকে বলে দিয়েছে যে সুহাইল হাসান, দুই পক্ষ যদি গাণিতিকভাবে অসমান হয় তখনই সেটা অসমীকরণ হয়। একদম সঠিক কথা বলেছো। ধপ যোগ ধপ ধপাধপ, এখানে কিন্তু দুই পক্ষ সমান নয়, এখানে একটা স্বরের আগমন ঘটেছে। কিন্তু যেহেতু এখানে একই রকম দুইটা শব্দ রয়েছে এবং এখানেও টপ যোগ টপ, টপাটপ এরকম একটা ধ্বনির যখন আগমন এরকম ভাবে ঘটে এবং দুইটা একই রকম শব্দের পুনরাবৃত্তিকে দূর করার জন্য এরকমটি হয়, তখন আমরা সেটাকে বলি অসমীকরণ। আমরা পরবর্তী প্রকারভেদে যাই। পরবর্তী প্রকারভেদে আমাদেরকে আলোচনা করা হয়েছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি মানে হচ্ছে পরিবর্তন, স্বরের প্রভাবে পরিবর্তন। স্বরের প্রভাবে পরিবর্তন। সুতরাং আমরা বুঝতে পারছি যে স্বরসঙ্গতি মানেই হচ্ছে স্বরের প্রভাবে পরিবর্তন। যখন একটি স্বরধ্বনির প্রভাবে অন্যটির পরিবর্তন হয় তখন আমরা সেটাকে স্বরসঙ্গতি বলে থাকি। এই স্বরসঙ্গতির বিভিন্ন রকম রূপ রয়েছে। কেন বিভিন্ন রকম রূপ থাকবে? কারণ হচ্ছে বিভিন্ন রকম স্বরের অবস্থান বা স্বরধ্বনির অবস্থান শব্দের বিভিন্ন জায়গায় থাকতে পারে। ঠিক যেরকম আমরা একটু আগে দেখলাম রত্ন, রতন একটা শব্দ, সেই রতন শব্দে ধরো তয়ের সাথে একটা স্বরধ্বনি আছে, রয়ের সঙ্গেও স্বরধ্বনি আছে। এখন আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে একদম একদম শুরুর যে ধ্বনিটি রয়েছে সেই শুরুর ধ্বনির প্রভাবে পরের ধ্বনিটি কখনো কখনো পরিবর্তিত হতে পারে, একদম শেষের ধ্বনির প্রভাবে একদম মাঝের ধ্বনিটি পরিবর্তিত হতে পারে। সুতরাং এইভাবেই আমরা বলতে পারি যে স্বরধ্বনির প্রভাবে একটি প্রভাবে অন্যটির যখন পরিবর্তন হয় তখন আমরা সেটাকে স্বরসঙ্গতি বলি। সুতরাং যেহেতু বললাম যে অবস্থান অনুযায়ী এই পরিবর্তনগুলোকে ভাগ করা যায়, তাহলে আমরা এটাকে এভাবে ভাগ করতে পারি যে প্রগত মানে হচ্ছে আদি স্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তন হয়। খেয়াল করে দেখো, আমাদের সামনে একটা উদাহরণ রয়েছে, মূলা, এখান থেকে হয়েছে মূলো। মু, এইটা তোমার মুখে যেরকম ভাবে উচ্চারিত হয় একটা দূরত্বের কিন্তু ধ্বনির পরিবর্তন হয়ে যায়। সুতরাং এই উ এর প্রভাবে যখন লা, মূলার লা অংশটুকু লো হয়ে গেল, তখন আমরা বুঝতে পারছি যে এইভাবে শুরুর দিকের যে ধ্বনিটি বা আদিস্বর, সেই আদিস্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন হয়েছে। এটাকেই বলা হয় প্রগত। সুতরাং আমরা বুঝতে পারছি যে যেহেতু আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তনের কথা বলা হচ্ছে, আমরা অন্য অনেক কিছু শব্দ এখানে জড়ো করতে পারি। আমাকে বলো, যদি তুলো হয় পরিবর্তিত শব্দটা, তাহলে এর মূল শব্দটি কি? কোন শব্দ থেকে পরিবর্তিত হয়ে এটি তুলো হয়েছে? আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে এই তুলো, এই শব্দটি কোন শব্দটি পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছে। তোমাদের কাছ থেকে উত্তর চাই। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। সবার আগে উত্তর দিয়েছে আহমেদ আদিব আরাফ, মহেশ ডি ডি ডক্স, ওমর জাওয়াদ, অনাবিল রাজ, মনি খান, এরকম অনেকেই উত্তর দিচ্ছ যে এইটা তুলা শব্দ থেকে এসেছে। সুতরাং বুঝতেই পারছো যে আমরা এই তুলার তু অংশটির প্রভাবে এই লা অংশটির পরিবর্তন ঘটিয়ে তুলো করে ফেলেছি। সুতরাং এটাকেই বলা হয় প্রগত। একইভাবে অন্তঃস্বরের কারণে যদি আদিস্বরের পরিবর্তন হয় তখন আমরা তাকে বলে থাকি পরাগত। ঠিক যেরকম আমরা দেশি থেকে দেশি পেয়েছি। খেয়াল করে দেখো, এখানে একটা ই ধ্বনি রয়েছে, এই ই ধ্বনির প্রভাবে শুরুর ই ধ্বনিতে একটা পরিবর্তন এসেছে। শুরুর ধ্বনির যে এ ধ্বনি ছিল সেটার পরিবর্তে ই ধ্বনি পাওয়া গিয়েছে। সুতরাং দেশি থেকে পাওয়া গিয়েছে দিশি।
একইভাবে মধ্যগত এটি বলতে বোঝায় যে যখন আমরা আদ্য ও অন্তঃস্বর এই অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন করি, অর্থাৎ কখনো কখনো তো এরকমও হতে পারে যে দুটো ধ্বনি নয় বরং তিনটি ধ্বনি দিয়ে আমাদের একটা শব্দ গঠিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা শুরুর এবং শেষের দুইটার প্রভাবে যখন মাঝের যে ধ্বনিটা সেই মাঝের ধ্বনির পরিবর্তন ঘটাই তখন তাকে আমরা বলি মধ্যগত। ঠিক যেরকম বি এবং তি রয়েছে এই বিলাতি শব্দে, আমরা এটাকে পরিবর্তন করে বিলিতি করে ফেলেছি। কেন এটা হলো? কারণ দুই পাশে ই ধ্বনি রয়েছে, দুই পাশের ই ধ্বনির কারণে আমরা একইভাবে দেখতে পেয়েছি যে লা পরিবর্তিত হয়ে লি হয়ে গিয়েছে। এভাবে যখন আদ্য এবং অন্তঃস্বর অনুযায়ী আমরা একটা পরিবর্তন খুঁজে পাই তখন আমরা মধ্যগত স্বরসঙ্গতি দেখতে পাই। এখন আমরা অন্যান্য এটি কিভাবে দেখতে পাই? আগের গুলোই খেয়াল করেছো যে আদিস্বরের প্রভাবে যখন অন্তঃস্বর পরিবর্তিত হয়েছিল তখন আদিস্বর কিন্তু ঠিক ছিল, অর্থাৎ অন্তঃস্বরের কারণে আদিস্বরের যখন পরিবর্তন হয়েছে তখনও খেয়াল করে দেখো যে দেশি এটা হচ্ছে দিশি। এখানে এই শি এবং পরিবর্তিত শব্দের যে শি সেটি কিন্তু একই রকম রয়েছে। কখনো কখনো তো এমনও হতে পারে যে আদ্যস্বর এবং অন্তঃস্বর দুইটাই পরস্পর প্রভাবিত হয়ে একটা নতুন ধরনের শব্দ গঠন করেছে, তখন সেটাকে আমরা বলি অন্যান্য স্বরসঙ্গতি। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে মোজা, এখান থেকে পাই মুজো। সুতরাং খেয়াল করে দেখো যে দুটোই আমাদের দুটো যে স্বরধ্বনি ছিল আদ্যস্বর এবং অন্তঃস্বরে দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে যখন মোজার থেকে মুজো হয়ে গেল তখন আমরা বুঝতে পারছি যে দুইটাই পরিবর্তন হওয়ার কারণে এখানে অন্যান্য স্বরসঙ্গতি হয়েছে। আমরা এখন যেটা পড়ব সেটা একটা নতুন ধরনের প্রকারভেদ ধ্বনির পরিবর্তন। আমরা এর মধ্যে একটা কথা বলেছিলাম যে যখন একদম কোনো একটা জায়গা থেকে স্বরধ্বনি চলে যায় তখন আমরা সেটাকে এক নামে ডাকি। সেই নামটা কি তোমাদের কাছ থেকে জানতে চাই। ধরা যাক বসতি, এখান থেকে একটা স্বরধ্বনি চলে গিয়ে হলো বস্তি। সেই ক্ষেত্রে আমরা একটা স্বরধ্বনি হারিয়ে ফেলেছি। একটা স্বরধ্বনি যদি এভাবে হারিয়ে ফেলি তখন আমরা বলে ফেলেছি এর মধ্যে যে এক বিশেষ ধরনের আমরা ধ্বনির পরিবর্তন পাই। তোমাদের কাছ থেকে জানতে চাই যে এখানে যে ধ্বনির পরিবর্তনটি হয়েছে সেটির নাম কি? কেউ কি আমাকে উত্তর দিতে পারবে? সুচিস্মিতা তিথি সবার আগে উত্তর দিয়েছে, এটা হচ্ছে স্বরলোপ, স্বরালোপ না, এটার উত্তর হচ্ছে স্বরলোপ। একজন উত্তর দিয়েছে ব্যঞ্জন লোপ, এটা কিন্তু ভুল উত্তর। ব্যঞ্জন লোপ এটা না, কারণ এখান থেকে স্বরধ্বনি আমরা লোপ পেতে দেখেছি। এখানে একটা স্বরধ্বনি ছিল, এই স্বরধ্বনি সেটা হচ্ছে অ, এই অ স্বরধ্বনিটি লোপ পেয়ে এটি হয়ে গেল বস্তি। সুতরাং এইখানে স্বরধ্বনি লোপ পেয়েছে এবং এটাকে আমরা বলছি সম্প্রকর্ষ বা স্বরলোপ। এটা সাধারণত আমরা করি দ্রুত উচ্চারণের সুবিধার জন্য। মূলত ধ্বনির যত পরিবর্তন আছে এটা উচ্চারণের সুবিধার জন্যই তৈরি করা। সুতরাং ধ্বনি পরিবর্তনের মূল সুবিধা যে উচ্চারণের সুবিধা, এটা তোমাদের সব আদি, অন্ত কিংবা মধ্যে স্বরধ্বনির যদি লোপ দেখতে পাই আমরা তখন আমরা সেটাকে বলি সম্প্রকর্ষ। এখন কখনো শব্দের শুরুর যে স্বর সেটি পরিবর্তন হতে দেখব, কখনো মধ্যের স্বরটি পরিবর্তন হতে দেখব, কখনো অন্তের স্বর বা শেষের স্বরটি পরিবর্তন হতে দেখব। আদি স্বরলোপের উদাহরণ হচ্ছে অলাবু, লাবু, লাউ। অর্থাৎ অলাবু থেকে প্রথমে লাবু হয়ে তারপর লাউ হয়েছে। এখানে আমাদের যে অস্বরধ্বনিটি একদম শুরুতে ছিল সেটি একদম লোপ পেয়ে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে আদি স্বরলোপ হয়েছে। একইভাবে মধ্য স্বরলোপ হচ্ছে আমরা যেরকম পড়েছি বসতি থেকে বস্তি বা বস্তি। অন্তঃস্বরলোপ হচ্ছে চারি থেকে চার, একদম শেষ থেকে আমাদের একটা স্বর লোপ পেয়ে গেল। আমাকে কি তোমরা বলতে পারবে যদি আমরা উদ্ধার, এখান থেকে উধার
এবং সবশেষে ধার এভাবে যাই, তখন আমার কোন স্বরটি লোপ পেয়েছে? তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছি যে উদ্ধার থেকে শেষ পর্যন্ত ধার হলো, এখানে কোন স্বর লোপ পাওয়ার মাধ্যমে আমরা এক ধরনের স্বরলোপ দেখতে পেলাম। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। সাকিব সিয়াম সে আমাদেরকে জানিয়েছে এটি হচ্ছে আদি স্বরলোপ। হ্যাঁ, উত্তর সঠিক, এটি হচ্ছে আদি স্বরলোপ, কারণ উ স্বরধ্বনিটি এখানে লোপ পেয়েছে। একজন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, যদিও বা সেটা ধ্বনির পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত নয়, তারপরেও সেই উত্তরটা দিচ্ছি। ইরিনা কবির সে প্রশ্ন করেছে যে বাংলা ফার্স্ট পেপার বা বাংলা প্রথম পত্রের 13টা গদ্য এবং 13টা পদ্য ছিল, সেগুলোর উপরেই কি এক্সাম হবে কিনা? হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, এগুলোর উপরই, অর্থাৎ তুমি যেগুলোর উপর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেই সিলেবাসের উপরই বাংলা প্রথম পত্রে সিলেবাসটি রয়েছে। সেই সিলেবাসের প্রত্যেকটা পড়া খুব ভালোভাবে পড়ে যেও, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে বাংলা প্রথম পত্রের যে কয়টি প্রশ্ন আসে সেগুলো খুব ভালোভাবে দিতে পারবে। এখন আমরা পড়ব নতুন আরেকটা টপিক, সেটা নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি? ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে দুটো ব্যঞ্জনের যখন পরস্পর পরিবর্তন ঘটে। আমরা এতক্ষণ স্বরধ্বনি নিয়ে আলোচনা করেছি। কখনো কখনো স্বরের নিজস্ব পরিবর্তনের মাধ্যমে আমরা দেখতে পাই যে এক এক ধরনের রূপ আমরা পরিগ্রহ করতে দেখেছি। ধরা যাক যে অন্যন্য স্বরসঙ্গতি একটা ছিল, সেই অন্যন্য স্বরসঙ্গতি আদি এবং অন্তঃস্বর নিজেরা নিজেরা প্রভাবিত হয়ে আমরা দেখেছিলাম মোজা থেকে মুজো হয়েছিল। এখানে আমরা মূলত ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন দেখছি। ধ্বনি বিপর্যয় হচ্ছে ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন, এইটাকেই আমরা বলছি ধ্বনির বিপর্যয়। আমরা অনেক সময় দেখতে পাই যে পিশাচ থেকে পিচাস হলো, যদিও বা এটা একটু অশুদ্ধ উচ্চারণ, তারপরও ধ্বনির পরিবর্তন কখনো কখনো এরকম হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা একটা ধ্বনি ব্যঞ্জন ধ্বনির প্রভাবে আরেকটা ব্যঞ্জন ধ্বনির এরকম পরিবর্তন দেখতে পেয়েছি। পিশাচ থেকে পিচাস, দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন, এটাকে আমরা বলছি ধ্বনির বিপর্যয়। সুতরাং আমরা এই ক্ষেত্রে বুঝতে পারছি যে এভাবে যখন ধ্বনি ব্যঞ্জন ধ্বনিগুলো একে অপরের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, তখন আমরা যেই ধ্বনির পরিবর্তনের কথা বলতে পারি সেটাকে আমরা বলছি ধ্বনি বিপর্যয়। আশা করি ধ্বনি বিপর্যয় তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গিয়েছে। তোমাদের এখন পর্যন্ত যা পড়িয়েছি সেগুলো নিয়ে কোনো রকমের যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, এবং আমরা আশা করব যে তোমরা প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে দেখেছো এবং ভালোভাবে শুনেছো, এবং সেগুলোর উপরই আমাদেরকে প্রশ্ন করবে, যাতে তোমার অনেক বন্ধু যারা এই সম্পর্কে পুরোপুরি জানে না তারাও এখান থেকে জেনে নিতে পারে কিভাবে আমরা ধ্বনির পরিবর্তনটাকে আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা দেখব বিষমী ভবন। বিষমী ভবন কথাটার মানেটা কি? বিষমী ভবন কথাটার মানে হচ্ছে অসমভাবে পরিবর্তন। বিষমী ভবন এই কথাটার মানে হচ্ছে অসম পরিবর্তন। সুতরাং দুটো সমবর্ণের একটির পরিবর্তন যখন হয় তখন সেটাকে বলি আমরা বিষমী ভবন। যখন শরীর থেকে লাল থেকে নাল হয়েছে, আমাদের এর মধ্যেই যখন একজন বলে দিয়েছে যে লাল থেকে নাল হয়েছে, তখন সেটাকে আমরা বলছি বিষমী ভবন। সুতরাং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি দুটো সমবর্ণ, অর্থাৎ
এই র এবং র, এই ল এবং ল, একটার প্রভাবে আরেকটার পরিবর্তন হয়েছে হয়তো, কিংবা আমরা বলতে পারি দুটো সমবর্ণের একটার পরিবর্তন হয়েছে, সুতরাং সেটাকে আমরা বলছি বিষমী ভবন। বিষমী ভবন একদম সহজ একটা ধারণা। সুতরাং দুটো সমবর্ণের একটার পরিবর্তন যখন হয়, সেই পরিবর্তন আমরা বুঝে নিব যে বিষমী ভবন সেটা হয়েছে। এখন আমরা একটু সাধারণভাবে অনেক বেশি পরিমাণে আসা একটা পরিবর্তনের প্রকারভেদ রয়েছে, সেটাকে আমরা বলি অভিশ্রুতি। এই অভিশ্রুতি নিয়ে আলোচনা করব। অভিশ্রুতি প্রায় সময় আসতে দেখা গেছে, যেরকম এখানে বলা হয়, আমরা প্রথমেই এখানে দেখে নেই যে কোরিয়া থেকে, একটা কাজ করার কথা এখানে বলা হচ্ছে, কোরিয়া থেকে যখন একটা শব্দ পরিবর্তিত হয়ে কৈরিয়া হয়ে গেল, দেখেছো কৈরিয়া হয়ে গেল, এই কৈরিয়া থেকে আমরা বিপর্যয়ের মাধ্যমে কৈরা পেলাম, ধ্বনি বিপর্যয়ের মাধ্যমে আমরা এখানে পেলাম কৈরা, এবং সেখান থেকে আমরা পেলাম করে। কোরিয়া থেকে করে যখন হয়, তখন আমরা বুঝে নিব যে সেটা হচ্ছে অভিশ্রুত জাত। এবং এভাবে বলা হয় যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুযায়ী পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হলে আমরা বুঝবো যে একে অভিশ্রুতি বলে। কিরকম? বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গিয়েছে। এখানে আমরা বুঝতে পারছি যে কৈরিয়া হলো, এই কৈরিয়া থেকে আমরা যে ই আর এই ই পেলাম, সেই ই আমরা এখানে একটা ই ভ্যানিশ করে দিয়ে এখান থেকে কৈরা পেলাম, তারপর হলো করে। সুতরাং এইভাবে যখন আমরা একটা কোন ধরনের ধ্বনির পরিবর্তন দেখতে পাবো, তখন আমরা সেটাকে বলবো অভিশ্রুতি। ঠিক একই রকম ভাবে বেশ কয়েকটা এরকম ক্রিয়া কার্যক্রম ক্রিয়া রয়েছে বা ক্রিয়াপদ রয়েছে, যেগুলোকে আমরা এরকম পরিবর্তন বা অভিশ্রুতজাত পরিবর্তন বলে থাকি, যেখানে বলিয়া থেকে কখনো বলে হয়, শুনিয়া থেকে শুনে হয়। এরকম যখন হয়, তখন আমরা বুঝবো যে এখানে অভিশ্রুতি হয়েছে। আমরা এর আগে স্বরসঙ্গতি পড়েছিলাম, তোমাদের মনে আছে? আমরা বলেছিলাম যে একটা স্বরধ্বনির প্রভাবে অপর একটা স্বরধ্বনির পরিবর্তন হলে তখন আমরা সাধারণত তাকে বলে থাকি স্বরসঙ্গতি। কখনো কখনো এরকমও কিন্তু হতে পারে যে কোন কোন ব্যঞ্জন ধ্বনি একটার প্রভাবে আরেকটার পরিবর্তন হয়, তখন আমরা সেটাকে বলি সমীভবন। সমীভবন এবং স্বরসঙ্গতি, এই দুটোর ধারণা কিন্তু প্রায় একরকম, কিন্তু স্বরসঙ্গতির মানে হচ্ছে সেটা স্বরকে নিয়ে হবে, এবং সমীভবনের ধারণা হচ্ছে সেটা ব্যঞ্জনকে নিয়ে হবে। সুতরাং সমীভবনের উদাহরণ এখানে খেয়াল করো, জন্ম থেকে জন্ম হয়েছে, কাঁদনা থেকে কান্না হয়েছে। এরকম এটার শেষের যে ধ্বনি ম, সেই ময়ের প্রভাবে এই ন হয়ে গিয়েছে ম, হয়ে গিয়েছে জন্ম। কাঁদনা থেকে হয়ে গেল কান্না, কারণ এই না এর সঙ্গে মিলে দ হয়ে গেল ন। শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি যখন একে অপরের প্রভাবে এভাবে পরিবর্তিত হয়, তখন আমরা তাকে বলে থাকি সমীভবন। আমরা একই রকম ভাবে এই সমীভবনকে দেখব, যেরকম আমরা দেখেছিলাম স্বরধ্বনিতে। প্রগত, প্রগত মানে হচ্ছে প্রথমটার প্রভাবে পরেরটার পরিবর্তন। আদি ধ্বনির প্রভাবে যদি পরের ধ্বনির পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝবো যে সেখানে প্রগত ধ্বনির পরিবর্তন হয়েছে। কখনো কখনো সেটা প্রগত স্বরসঙ্গতি, কখনো কখনো সেটা প্রগত সমীভবন। যেমন চক্র থেকে চক্র, পক্ক থেকে আবার পক্ক হয়েছে, এরকম আলাদা হয়ে গেল। যখন এরকম পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়, তখন আমরা সেটাকে বলি প্রগত। আবার হতে পারে পরাগত। পরাগত মানে কি? আমরা আগেও পড়েছি পরাগত। আমাকে কি বলতে পারবে যে পরাগত স্বরসঙ্গতির উদাহরণ কি ছিল?
পরাগত স্বরসঙ্গতির উদাহরণ কি ছিল? তোমাদের কাছ থেকে উত্তর চাই যে পরাগত স্বরধ্বনির উদাহরণ কি ছিল। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং তোমরাই সে সময় অনেক কিছুর উত্তর দিয়েছো। সুতরাং পরাগত স্বরধ্বনির উদাহরণ কোনটা ছিল এটা আশা করি তোমরা মনে করতে পারবে। পরাগত মানে আমরা কিন্তু জেনেছিলাম যে শেষেরটার প্রভাবে শুরুরটার পরিবর্তন। আমাকে কি মনে করিয়ে দিতে পারবে যে পরাগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটা ছিল? পরাগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি ছিল? আমরা পরাগতর উদাহরণ চাচ্ছি, প্রগতর না। প্রগত মানে হচ্ছে আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হবে, কিন্তু পরাগত মানে ছিল হচ্ছে অন্তঃস্বরের কারণে যদি আদিস্বর পরিবর্তিত হয়। তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, স্বরসঙ্গতি ছিল আমাদের স্বরের পরিবর্তন, পরাগত মানে হচ্ছে অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তন, এবং সেই কারণে আমরা দেখিয়েছিলাম দেশি থেকে যখন দিশি হয়েছিল, এই শি এর প্রভাবে এটি যখন দে থেকে দি হয়ে গেল তখন সেটা হয়েছিল পরাগত। অনেকে হয়তো ভুলে গিয়েছো, আমরা আশা করব তোমরা আবার মনে করার চেষ্টা করবে। পরাগত এরকম সমীভবন হতে পারে, পরবর্তী ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয় তখন আমরা দেখতে পাই যে সেটা পরাগত সমীভবন। এই ক্ষেত্রে তৎ যোগ জন্য হয়ে গিয়েছে তৎজন্য। এই যে জ, এই জয়ের জন্য এই তটা হারিয়ে গেল না। সুতরাং এই পরবর্তী ধ্বনির প্রভাবে আমরা যখন এই তটা দেখতে পেয়েছি তখন আমরা পরিবর্তন হতে দেখলাম, এখান থেকে হয়ে গেল তৎজন্য। সুতরাং তৎ যোগ জন্য হয়ে গেল পরাগত। অন্যন্য এই কথাটার মানে হচ্ছে পরস্পরের প্রভাবে দুটো ধ্বনির যখন পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় অন্যন্য সমীভবন। সংস্কৃত সত্য থেকে যখন সোচ্চ হয়, অর্থাৎ এখানে স, ত এবং জ এই তিনটা ধ্বনির কিন্তু অস্তিত্ব রয়েছে, এবং সেটা এই ত এবং জ এরা পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে সচ্চ। এই কারণে এটাকে বলা হয় অন্যন্য। সুতরাং মনে রাখবে, প্রগত মানে হচ্ছে আদির কারণে পরবর্তীটা পরিবর্তন, পরাগত মানে হচ্ছে পরেরটার প্রভাবে আদির পরিবর্তন, এবং অন্যন্য মানে হচ্ছে পরস্পরের প্রভাবে যখন দুটোরই পরিবর্তন হয় তখন আমরা বুঝবো যে সেখানে অন্যন্য হয়েছে। আমাদের কাছে একজন প্রশ্ন করেছে, জেমস রহমান জয়, শুনিয়া থেকে শুইনা, যেরকম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, শুনিয়া এটি থেকে হয়েছে কারণ আমরা এই নয়ের সঙ্গে যে ই, সেই ইটা আগে উচ্চারিত হতে দেখছি, এটা হচ্ছে অপেনিহিতি। এটার থেকে যদি আবার শুনে হয়ে যায় তখন আমরা বলবো এটা হয়েছে অভিশ্রুতি। আশা করি তোমরা মনে রাখবে যে কোনটা কোন ধরনের পরিবর্তন। এখন আমরা আমাদের শেষ টপিকটায় যাচ্ছি, সেটা হচ্ছে অন্তর্হতি। অন্তর্হতি মানেটা খুব সহজ। অন্তর্হতি মানে হচ্ছে পদের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ হয় তখন আমরা সেটাকে বলি অন্তর্হতি। যেরকম ফাল্গুন একটা শব্দ, আমরা একটা মাসের নাম জানি ফাল্গুন, কখনো কখনো আমরা সেটা কিন্তু ফাগুনও বলে থাকি। সুতরাং এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলে নিতে পারি যে এখানে ল যেহেতু এভাবে লোপ পেয়ে গিয়েছে, ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে, সুতরাং এটা অন্তর্হতি। একইভাবে আলাহিদা একটা শব্দ আছে, যদি আমরা এই আলাহিদার হিটা বাদ দিয়ে দিই তাহলে কোন উত্তর আসবে? আলাহিদা এই শব্দটি থেকে আমরা যদি হি বাদ দিয়ে দিই, হ্যাঁ, সুচিস্মিতা তিথি সবার আগে উত্তর দিয়েছে, এটা হবে আলাদা।
এটাও অন্তর্হতির উদাহরণ, কারণ এখানে হি এই অংশটুকু বাদ চলে গিয়েছে। এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ধ্বনির পরিবর্তন দেখতে পাই। আমরা যা পড়িয়েছি তার বাইরেও অনেক ধরনের ধ্বনির পরিবর্তন হতে পারে, তবে অ্যাডমিশন পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট কিংবা অন্যান্য জায়গায় তুমি যদি কলা বিভাগ বা অন্যান্য জায়গায় যেখানে বাংলা পরীক্ষাটি তোমাদের দিতে হবে, সেই জন্য তোমাদের পড়ার জন্য যেইগুলো সবচেয়ে বেশি জরুরি পড়া সেগুলো আমরা পড়ানোর চেষ্টা করেছি। তোমাদের যদি তারপরও কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা আশা করব তোমাদের কাছ থেকে তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে। এর মাধ্যমে আমাদের ধ্বনির ক্লাসটা শেষ করছি। জানিয়ে দিচ্ছি নেক্সট ক্লাস হবে আমাদের আগামীকাল, দুঃখিত, আমাদের আজকের রাতেই রাত 10টায়। আজ রাত 10টায়, হ্যাঁ আজ রাত 10টায় ম্যাথের শর্টকাট যারা জানতে চাও তারা আজকের ক্লাসটি করতে ভুলো না, কারণ আমাদের সবার প্রিয় আয়মান সাদিক ভাই এই ক্লাসটা নেবেন এবং আমরা চাইবো তোমরা সবাই যারা ম্যাথে ইন্টারেস্টেড আছো তারা সবাই এই ক্লাসটি করবে। এর মাধ্যমে শেষ করছি আমাদের আজকের ক্লাস। আমি নাহিয়ান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।